আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি শহানুর রহমান। তো আমরা এর আগের ক্লাসে ক্লাস 6 এর চ্যাপ্টার 1 এর 1.1 শেষ করছিলাম, তাই তো? তো আজকে আমরা 1.2 শুরু করব। অ্যান্ড 1.2 এ আমার একদম ১ম এ যে জিনিসটা পড়তে হবে সেটা হলো মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা যেটা বুঝার জন্য আমার ফার্স্ট একটা জিনিস পড়তে হবে সেটা হলো গুণনীয়ক। গুণনীয়ক। দেখো, লিখো সবাই গুণনীয়ক। এখন গুণনীয়ক জিনিসটা কি? ধরো আমি বললাম যে আমার কাছে একটা সংখ্যা আছে ৬। এই ৬ রে কি আমি ৩ দুগুণে ৬ লিখতে পারি? লেখা যায়। এই ৬ রে কি আমি ৬ এককে ৬ লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। এই বাদে আমি কি অন্য কিছু লিখতে পারি? আমি চাইতেছি এই ৬ সংখ্যাটাকে আমি ২ টা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। ২ টা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তো ১, ২ মানে ৬ এককে ৬, ৩ দুগুণে ৬। এই বাদে তো আর কিছু হয় না। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি বা বলবো যে ১, ২, ৩, ৬ হলো এই যে সংখ্যা যে ৬ আছে, ৬ এর গুণনীয়ক। অর্থাৎ একটা সংখ্যাকে ভেঙে আমরা ২ টা সংখ্যার গুণফল আকারে লিখতেছি। ওই প্রতিটা সংখ্যা, ওই যে ২ টা সংখ্যা আছে তার প্রতিটি সংখ্যাকে আমরা বলতেছি এটার গুণনীয়ক। বুঝা গেছে? অথবা ইংলিশে ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে? ফ্যাক্টর বলা হয়। এখন গুণনীয়ক তো আমরা বুঝলাম, তাই না? গুণনীয়ক আমরা বুঝলাম যে গুণনীয়ক কি জিনিস। এখন এটার সাথে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার সম্পর্কটা কোন জায়গায় দেখো। আমরা ফার্স্টে গুণনীয়কের ব্যাপারটা একটু উঠায় রাখি এদিকে। এখন মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যা কি জিনিস? মৌলিক সংখ্যা, যেটার ইংলিশ হলো প্রাইম নাম্বারস। এই জিনিসপত্রগুলো একটু জানবা, ঠিক আছে? ইংলিশ শব্দটা আসলে কি? মৌলিক সংখ্যা মানে হলো প্রাইম নাম্বারস। আর যৌগিক মানে হলো কম্পোজিট নাম্বারস। যৌগিক সংখ্যা মানে হলো কম্পোজিট নাম্বারস। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার, বুঝো, যে সকল সংখ্যার যে সকল সংখ্যার 1 এবং এবং ওই সংখ্যা ব্যতীত ওই সংখ্যা ব্যতীত ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। কি বলতেছি বুঝো জিনিসটা? যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা মানে নিজে ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। ধরো আমি উদাহরণস্বরূপ যদি চিন্তা করি, যৌগিকের সংজ্ঞাটাও দিয়ে দিই, হ্যাঁ? তাহলে যৌগিক মানে কি? যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক আছে বা বিদ্যমান। অন্য গুণনীয়ক বিদ্যমান, তাকে আমরা বলতেছি কি? তাকে আমরা বলতেছি হলো যৌগিক সংখ্যা। তাকে আমরা কি বলতেছি? যৌগিক সংখ্যা বলতেছি, ঠিক আছে? যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই সেটাকে আমরা বলতেছি কি? মৌলিক সংখ্যা। এবং থাকলে হলো সেটা যৌগিক সংখ্যা। এখন বুঝো, আমি ধরো একটু উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা, ধরো আমি মৌলিকের উদাহরণে যাই। মৌলিক, ধরো আমি বললাম 7। 7 রে যদি 2টা সংখ্যার গুণফল আকারে লিখতে চাও, শুধুমাত্র লিখতে পারবা 7 এককে 7। আর কি কিছু লিখতে পারবা? পারবা না। কেন? কারণ 7 এককে 7 বাদে আর কিছু পসিবলই হয় না। তার মানে দেখো 7 এর গুণনীয়ক কে কে? 7 এর গুণনীয়ক 7 এর গুণনীয়ক 7 নিজেই এবং 1। 7 নিজেই এবং কত? 1। এই জন্য 7 রে আমরা কি বলতেছি? মৌলিক সংখ্যা অথবা প্রাইম নাম্বারস বলতেছি। এখন একটা যৌগিক সংখ্যা চিন্তা করো। ধরো আমি বললাম 12। 12 রে লেখা যায় 12 এককে 12। এই বাদে 12 রে লেখা যায় 3 4 12। এই বাদে 12 রে বলা যায় 6 দুগুণে 12। তার মানে 12 এবং 1 বাদেও 2, 3, 4, 6 আরো 4টা সংখ্যা আছে যারা হলো এর গুণনীয়ক।
ঠিক আছে, যারা হইল এর গুণনীয়ক। ভালো কথা। তাহলে এই জন্য এটার আমরা বলতেছি কি যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক এবং যৌগিকের পার্থক্য ধরতে পারছি। ক্লিয়ার? মনে থাকবে। মৌলিক সংখ্যা কারা দেখো তো। মৌলিক সংখ্যা কারা? মৌলিক সংখ্যা শুরু হবে হলো 2 থেকে, 1 না, 2 থেকে। 1 কেন না ওটা আমি আলাদা আরেকটা ভিডিওতে বলবো, ঠিক আছে? এখন মৌলিক সংখ্যা শুরু হবে 2 থেকে। একদম সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, তারপরে 3, তারপরে 4 না, কারণ 4 রে তুমি 4 এককে 4 বাদেও 2 দুগুণে 4 লিখতে পারো। 5, 6 না, কারণ 6 এককে 6 বাদেও 3 দুগুণে 6 লেখা যায়। 7, তারপর হলো তোমার 11, এভাবে যেতে থাকবে। আমাদের অনেক মৌলিক সংখ্যাই আছে, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যার আইডিয়াটা আমরা ধরতে পারছি, যৌগিক সংখ্যাটাও ধরতে পারছি। ওকে, গেল। এখন তাহলে এইটুক বেসিক যদি আমার আইডিয়া থাকে, এইটুক লিখে নিও সুন্দর মতো। এইটুক বেসিক যদি আমার আইডিয়া থাকে, এখন আমি যাব হলো মৌলিক যৌগিকের উদাহরণ এদিকে দেয়া আছে, গুণনীয়কের ব্যাপারটাও আমি তোমাদের বুঝাই দিছি। সহমৌলিক সংখ্যা কাকে বলে? এরপর আমরা দেখব হলো সহমৌলিক সংখ্যা কাকে বলে, ঠিক আছে? সহমৌলিক সংখ্যা লিখো। যে সকল, লেখো, যে সকল সংখ্যার 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। যে সকল সংখ্যার 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। বুঝা গেছে? যে সকল সংখ্যার 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাদেরকে আমরা পরস্পর সহমৌলিক বলতেছি। কিরকম? ধরো আমি বললাম যে 3 এবং 5, 3 রে লেখা যায় 3 এককে 3, তাই না? আর কি কিছু লেখা যায় না। 5 রে লেখা যায় 5 এককে 5। এদের যদি আমি বলি সাধারণ গুণনীয়ক, মানে এমন একটা গুণনীয়ক যেটা দুইটার মধ্যেই আছে, সেটা হলো শুধুমাত্র 1। এই জন্য আমরা বলতেছি কি, এই জন্য আমরা বলবো যে 3 এবং 5 পরস্পর সহমৌলিক। ক্লিয়ার? 3 এবং 5 পরস্পর কি সহমৌলিক। তাহলে সহমৌলিক না এমন সংখ্যা একটু আমি যদি দেখি, ধরো আমি তোমারে বললাম 6 এবং ওয়েট, আচ্ছা সরি, আমার একটা কল আসছিল। কল না, আমার সেহরির খাবার দিয়ে গেছে ফুড পান্ডা থেকে। যাই হোক, সো যেটা বলতেছিলাম আর কি, 3 এবং 5 পরস্পর সহমৌলিক। এখন সহমৌলিক না এরকম আমি কোনো সংখ্যা যদি চিন্তা করতে চাই, ধরো আমি তোমারে বললাম 10 এবং 12। 10 রে লেখা যায় 10 এককে 10 তো অবভিয়াসলি লেখা যায়, 5 দুগুণে 10ও লেখা যায়। 12 রে আমরা লিখতে পারি 6 দুগুণে 12, আচ্ছা 6 দুগুণে 12 পরে লিখি, 12 এককে 12, 6 দুগুণে 12, 3 4 12। এখন নোটিস করো যে কমন কে কে আছে। 1 তো কমন আছে অবভিয়াসলি, 2ও কিন্তু কমন আছে, তার মানে এরা কিন্তু পরস্পর সহমৌলিক হবে না। তার মানে 10 এবং 12 পরস্পর সহমৌলিক নয়। তাহলে সহমৌলিক হবে কিনা এই জিনিসপত্রগুলো বুঝতে পারছি। ক্লিয়ার? এখন আরেকটা জিনিস, গুণনীয়ক যে আমি পড়াইলাম এখানে কি সংজ্ঞা দিছি? দেই নাই। আমি যে গুণনীয়ক পড়াইছি এখানে কিন্তু সংজ্ঞাটা দেইনি। আচ্ছা এটা আমি সংজ্ঞা দিয়ে দিই, একটু লিখো সবাই। গুণনীয়ক কাকে বলে? কি পড়লো? আচ্ছা, গুণনীয়কের সংজ্ঞাটা লিখি। যে সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ 12 এটারে আমি যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 6 দুগুণে 12, ভাগশেষ কত? 0।
ভাগশেষ শূন্য মানে হলো নিঃশেষে বিভাজ্য, মানে ভাগ করার পর কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমি বলতে পারবো যে 2 হলো 12 এর গুণনীয়ক, অথবা আরেকটা নাম আছে উৎপাদক। ঠিক আছে, এই খুঁটিনাটি জিনিসপত্রগুলো একদম ছোট ক্লাস থেকে আমরা শিখতে শিখতে আগাবো। ঠিক আছে, ইংলিশটা জানি আমরা ফ্যাক্টর, তাই তো? আচ্ছা, তো এইভাবে আমরা ভাগ করে করে না চেক করে আমরা দেখি যে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা গেলে ওই দুইটাই হলো গুণনীয়ক। ঠিক আছে, সো আমরা এখান থেকে ফ্যাক্টর, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর সহমৌলিক সংখ্যা ব্যাপারটা দেখলাম। এরপর আমরা যেই টপিকটা পড়বো সেটা হলো বিভাজ্যতা। বিভাজ্যতা মানে হলো ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে, ভাগ করলে ভাগশেষ শূন্য, এটারই বলা হয় নিঃশেষে বিভাজ্য। ভাগশেষ শূন্য মানেই বলা হয় নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য ধরতে পারছি। তো আমি যদি বলি যে 12 কি আমি 2 দ্বারা ভাগ করতে পারবো? পারবো, 6 দুগুণে 12, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমি এখানে বলতেছি যে 2 দ্বারা 12 হলো বিভাজ্য, ভাগ করা যাবে আর কি। ঠিক আছে, তো আমরা এখানে যে জিনিসটা পড়বো, আমরা 2 দ্বারা বিভাজ্যতা পড়বো, অর্থাৎ একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় কিনা, 3 দ্বারা যায় কিনা, 4 দ্বারা যায় কিনা, 5, 6 দ্বারা যায় কিনা, দেন আমরা দেখব যে ওই সংখ্যাকে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। এই বিভাজ্যতাগুলো আমরা দেখব। ঠিক আছে, এগুলো হলো আমার 1.2 এর টপিক আর কি। সো কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় কিনা এটা আমি বুঝবো কিভাবে? একটা সংখ্যা দিয়ে দিল তোমার কাছে 1533, দেন জিজ্ঞেস করলো যে এটাকে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। তো এটা আমরা বুঝবো কিভাবে? চিন্তা করি, 2 দ্বারা ভাগ করা যায় কাদের? 2 রে ভাগ করা যাবে, 2 দুগুণে 4, মানে 2 এর যে গুণিতকগুলো আছে, 2 এককে 2 নামতা বড়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এই সংখ্যাগুলোরই তো আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাই না? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, এই কয়টাই রাখি আপাতত। এখন বুঝো, 10-এর পর থেকে একটু নোটিস করি, 10 থেকেই নোটিস করি। 10 শেষে কত আছে? 0, 2, 4, 6, 8, 0, 2, আমি যদি 22-এর পর আরো লিখি 24, 26, 28, 30, তাহলে নোটিস করো 2, 4, 6, 8, 0। তার মানে বুঝাইতেছি যে কোনো সংখ্যার শেষে যদি লিখো সবাই, কোনো সংখ্যার শেষে যদি প্যাটার্নটা ধরতে পারছো, একটা মিল ধরতে পারছো, কোন সংখ্যার শেষে 0, 0 বা কোনো জোড় সংখ্যা থাকলে, 0 কারণ 0 জোড় বিজোড় কিছুর মধ্যেই পড়ে না, 0 নিউট্রাল। ঠিক আছে, 0 বাদে 0 থাকতে পারে, অথবা 2, 4, 6, 8, এগুলো তো জোড় সংখ্যা, তাই না? 2, 4, 6, 8 যেগুলো অ্যাকচুয়ালি হলো জোড় সংখ্যা। কোন সংখ্যার শেষে 0 অথবা 2, 4, 6, 8 মানে জোড় সংখ্যা থাকলে তা 2 দ্বারা বিভাজ্য হবে। এই জিনিসপত্রগুলো সুন্দর খাতায় নোট করে আমরা লিখে ফেলবো। বোঝা গেছে? কোন সংখ্যার শেষে যদি 0 অথবা 2, 4, 6, 8 থাকে তাহলে সেটারে 2 দ্বারা ভাগ করা যাবে। বোঝা গেছে? গেল 2 দ্বারা বিভাজ্যতা। এরপর আমরা পড়বো হলো 4 দ্বারা বিভাজ্যতা। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20, 4 6 24, এগুলা। ঠিক আছে, আমি যদি কোনো বড় সংখ্যাও চিন্তা করি, ধরো 400, তারপর তোমার 404, 408, 412। ঠিক আছে, তো এইখানে আমার মনে রাখতে হবে যে জিনিসটা, যে কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা, এটার জন্য আমরা যে জিনিসটা চেক করব, আমরা ধর একটা নাম্বার বললাম 1536, 1536, আমরা দেখব যে এটার লাস্টের দুইটা অঙ্ক বা লাস্টের দুইটা ডিজিট কত।
লাস্টের 2টা ডিজিট, এবং দেখব যে এই লাস্টের 2 ডিজিট বা অঙ্ক মিলে যেই সংখ্যাটা হয় সেইটা কি 4 দ্বারা বিভাজ্য, সেইটা 4 দ্বারা বিভাজ্য কি না, সেটারে কি 4 দ্বারা ভাগ করা যায়? যায় তো, 4 নং 36 যায়। তাহলে এইটাও 4 দ্বারা বিভাজ্য হবে। ভাগ করে দেখো, একদম নিঃশেষে বিভাজ্য, মানে ভাগশেষ শূন্য আসবে। তাহলে যে কোনো সংখ্যার শেষ 2 অঙ্ক মিলে যে সংখ্যা গঠিত হয়, যে সংখ্যা গঠিত হয় তা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটিও বলতে মূল সংখ্যাটি আর কি, সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। কি বললাম? 4 দ্বারা বিভাজ্য কিনা এটার জন্য আমার বুঝতে হবে যে কোনো সংখ্যা দিয়ে দিলে তার লাস্টের 2টা অঙ্ক 4 দ্বারা বিভাজ্য কিনা, লাস্টের 2টা অঙ্ক মিলে যে সংখ্যাটা গঠিত হয় সেটা 4 দ্বারা বিভাজ্য কিনা। যদি হয় তাহলে মেইন সংখ্যাটাও কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। বুঝাতে পারছি? এটা গেল 2 এরটা, 4 এরটা। এরপর আমরা দেখব 5 এরটা। 5 দ্বারা বিভাজ্য কিনা। 5 দ্বারা বিভাজ্য কে কে? 5 1 কে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। এখন একটু নোটিস করো, লাস্টের অঙ্কটা কত? 5 0 5 0 5 0 5 0। তার মানে 5 দ্বারা বিভাজ্য হলে শেষের অঙ্কটা হয় 5 হবে অথবা 0 হবে। কি বললাম? 5 দ্বারা বিভাজ্য হলে অথবা 5 দ্বারা বিভাজ্য হবার জন্য শেষের অঙ্ক 5 বা 0 হতে হবে। 5 বা 0 হতে হবে। বুঝা গেছে কথা? তাহলে 5 দ্বারা বিভাজ্য হবার জন্য আমার একদম শেষে যে অঙ্কটা আছে সেটা 5 হইতে হবে অথবা 0 হইতে হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে এটা হলো 5 দ্বারা বিভাজ্যতা। এরপরে 3 দ্বারা বিভাজ্যতা আমাদের বাকি আছে, 3 6 এবং 9। 3 দ্বারা বিভাজ্যতা যে কোনো একটা সংখ্যা তোমার দিয়ে দিল, ধরো 322, 412। তুমি যে কাজটা করবা, এর যে অঙ্কগুলো আছে 3 2 2 এগুলারে যোগ করবা। 3 4 5 6 7 অঙ্কগুলো যে আছে 4 1 2 যোগ করবা 4 5 6 7। ধরো আরেকটা সংখ্যা আমি লিখি 6 3 6। তাহলে দেখো অঙ্কগুলারে যদি আমি যোগ করি 6 3 6, 6 আর 3 9, 9 আর 6 15। এখন এর মধ্যে কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য? 15, তাই না? এই 7 কি 3 দ্বারা বিভাজ্য? কথা হলো না? 7 তো আমার 3 দ্বারা বিভাজ্য না, ঠিক আছে? 7 3 দ্বারা বিভাজ্য না। তাহলে আমার স্ট্র্যাটেজিটা কি আসবে? আমার নিয়মটা কি আসবে? আমার যেই সংখ্যাই দিক না কেন, সংখ্যার অঙ্কগুলোর যোগফল, সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, 3 দ্বারা বিভাজ্য হলে, 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে।
তাহলে সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? গেল। তাহলে 3 দ্বারা বিভাজ্যতা আমরা দেখলাম। এরপরে 6 দ্বারা বিভাজ্যতা, এটা খুবই ইজি। 6 রেখে আমরা ভেঙে লিখতে পারি 3 দুগুণে 6। লিখা যায় দেখো তো? 3 দুগুণে 6। হ্যাঁ ভাই, লেখা যায়। 6 রে আমরা ভেঙে লিখতে পারি 3 দুগুণে 6। তাহলে সিম্পল হিসাব, কোনো সংখ্যা যদি 3 ও 2 উভয় দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? কোন সংখ্যা যদি 3 এবং 2 দুইটা দ্বারাই বিভাজ্য হয় তাহলে সে 6 দ্বারাও বিভাজ্য হবে। বুঝা গেছে কথা? সো একটা সংখ্যা আমারে দিয়ে বলছে এটা 6 দ্বারা বিভাজ্য কিনা, আমি চেক করব সে 2 দ্বারা বিভাজ্য কিনা এবং একই সাথে সে 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি হয় তাহলে সে 6 দ্বারাও বিভাজ্য হবে। বুঝা গেছে? লাস্ট 9 দ্বারা বিভাজ্যতা। যে কোনো একটা সংখ্যা দিয়ে দিক, 3, 7, 5, 1। এইটার অঙ্কগুলারে তুমি নাও 3, 7, 5, 1, এগুলা যোগ করো। 7, 3, 10, 15, 16। এখন এই 16 কি 9 দ্বারা বিভাজ্য? না। 9 একে 9, 9 দুগুণে 18, না, বিভাজ্য না। যেহেতু বিভাজ্য না, বুঝো, যেহেতু বিভাজ্য না তার মানে সেও, মানে এই সংখ্যাটা 3, 7, 5, 1, 3751, সেও কি 9 দ্বারা বিভাজ্য হবে না। অনেকটা 3-এর মতো আর কি। তাহলে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। বুঝা গেছে? 9 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের অনুশীলনী শুরু করার আগের যে আলোচনাগুলো, এগুলো কি ধরতে পারছো সবাই? দেখো তো, একদম শুরু থেকে আমরা যা যা বলছি, একদম শুরু থেকে আমরা একটু রিভাইজ করে ফেলি পুরো জিনিসটা, ঠিক আছে? একদম শুরুতে আমরা গুণনীয়ক নিয়ে কথা বলছি। গুণনীয়কের পর মৌলিক যৌগিক সংখ্যা কাকে বলে, পরস্পর সহমৌলিক জিনিসটা কি, কই গেল, পরস্পর সহমৌলিক জিনিসটা কি। এরপরে আমরা দেখছি বিভাজ্যতা কি জিনিস, 2, 4, 3, সরি 3 না, 5, 3, 6, তারপর 9, এগুলা দ্বারা একটা সংখ্যা কখন বিভাজ্য হবে, কিভাবে আমি বুঝবো, এই পুরো জিনিসপত্রগুলো আমরা একদম ডিটেলসে দেখলাম। তাহলে এরপরে আমরা যাব হলো অনুশীলনীতে। এরপর আমরা যাব হলো অনুশীলনীতে। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, 30 থেকে 70-এর মধ্যে, নোটিস করো, 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। সো আমি যদি দেখি যে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো, তোমার যে কাজটা হবে তুমি একবারে স্টেপ বাই স্টেপ যাবা। 30 রে কি 1 এবং 30 বাদে অন্য কিছু দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে 30 না, 31 হবে। 31 হবে। 32 কি হবে? না, কারণ 32 রে 2 দ্বারা ভাগ করা যায়, 16 দুগুণে 32। 33 হবে না, কারণ 3, 11, 33। 34 হবে না, জোড় সংখ্যাগুলো হবেই না। 35 রে 5 সাথে 35 বলা যায়। 36 হবে না। 37, 38 হবে না। 39 রে 3, 13, 39 লেখা যায়। 40 হবে না। 41, 42 জোড় হবে না। 43, 44 হবে না। 45 5 দ্বারা বিভাজ্য। 46 হবে না। 47, 48 হবে না। 49, 7 7 49, 50 হবে না। 51 হবে না, না হবে না। 52 হবে না। 53 হবে, রাইট। 54 জোড় সংখ্যা হবে না। 55 হবে না। 56 না। 57 না, 57 হবে না। 57 রে 3 দ্বারা ভাগ করা যায়। 58 হবে না। 59, 60 তো ভুলেও না জোড় সংখ্যা। 61, 62 হবে না। 63, 7 নং 63 হবে না।
64 হবে না, 65 হবে না, 66ও না, 67, 68 আর 70 তো হওয়ার চান্সই নেই, 69 3 4 69 লেখা যায়। তাহলে 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67 এগুলো হলো 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা। বুঝা গেছে? গেল। এরপরে বলছে সহমৌলিক সংখ্যা জোড়া নির্ণয় করো। তো এটার একটা ম্যাথ আমি ডিটেলসে দেখা দিব, মানে পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, দেন বাদ বাকিগুলো আমি ওরকম বাংলা লেখা আর লিখবো না, ঠিক আছে? আমি প্রথম ম্যাথটা একদম ডিটেলসে দেখা দিই। 27 রে তুমি লিখবা হলো এরকম, 27 রে কি কি লেখা যায়? 27 একে 27, 3 নং 27, আর কি কিছু লেখা যায়? না, আর কিছু লেখা যায় না। তাহলে 54 রে কি কি লেখা যায়? 54 রে লেখা যায় 54 একে 54, অথবা কত 27 দুগুণে 54, 27 দুগুণে 54, তাই না? 27 দুগুণে 54 কি লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। আচ্ছা, তারপরে 3 দিয়ে কি লেখা যায়? 3 18, 3 একে 3, 3 8 24, হ্যাঁ 3 18। 4 দিয়ে, না 4 দিয়ে হয় না, 5 দিয়ে তো হবে না, 6 দিয়ে হবে, 6 নং 54, 7 দিয়ে হবে না, 8 দিয়ে হবে না, 9 দিয়ে তো লিখলামই, 10ও হবে না, 11, 12 হবে, 12 হবে না, 13 হবে না, 14 হবে না, 15 না, 16 হবে না, 17 হবে না। আচ্ছা, হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখবো যে 27 এর গুণনীয়ক, 27 এর গুণনীয়ক সমূহ কোনগুলা দেখো তো? 1 3 9 7, 1 3 9 27, সরি 7 না। এবং এরপর আমরা লিখবো যে 54 এর গুণনীয়ক সমূহ, 54 এর গুণনীয়ক সমূহ কত আসবে? 54 এর গুণনীয়ক সমূহ 1, ছোট থেকে বড় সাজায় লেখো, 2 3 6, 1 2 3 6, 9 18, 9 18 27 54, ঠিক আছে? এখন দেখো, এক বাদে কমন কিছু কি পাইতেছো? এক বাদে এই হলো 1, 1 অবভিয়াসলি কমন, 3 আমরা পাইতেছি কমন, তাই না? 3 বাদে 27 কমন পাইতেছি, 27 বাদে আবার 9 কমন পাইতেছি। তার মানে তো এখানে সাধারণ গুণনীয়ক অনেকগুলা। তাহলে আমি লিখব যে 27 ও 54 এর এক বাদেও 3 9 27 হলো সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক মানে দুইটার মধ্যেই আছে। তার মানে অতএব 27 ও 54 পরস্পর সহমৌলিক। নয়। ক্লিয়ার? ধরতে পারছি? গেল। এইভাবে তোমরা খাতার মধ্যে, বক্সগুলা কইরো না, আমি বোঝানোর জন্য দেখাইছি, বাট খাতার মধ্যে এইভাবে লিখে দিবা। তাহলে 63 এবং 91 দেখো তো সহমৌলিক হবে কিনা। 63 রে লেখা যায় হলো 63 একে 63, এই বাদে লেখা যায় 3 21 63, তাই না? এই বাদে আরো কিছু লেখা যায় 7 নং 63। সো 7 নং 63, এই বাদে আমার মনে হয় না আর কিছু লেখা যাবে। 3 21 63, এই তো, এই। আচ্ছা, আর 91, 91 রে কি লেখা যায়? 91 একে 91 লেখা যায়। এই বাদে 91 রে কি অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায়? দেখো তো, আমি ক্যালকুলেটর নেই একটু। 91 এটারে 3 দ্বারা তো ভাগ করা যায় না। 91 ভাগ 3 হবে না, 91 ভাগ 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 6 হবে না, 7 কি হবে? হ্যাঁ 7 হবে, 7 13 হবে, 7 গুণ 13, 8 হবে না, 9 হবে? আই ডোন্ট থিঙ্ক 9 হবে।
10, 11, 12 আর 13 তো হয়ে গেছে। আচ্ছা এখন দেখো কমন পাইতেছো এক বাদে কমন কি পাইছি? এই হলো এক কমন আছে, এই বাদে 7, তাই না? এই বাদে কত আছে? 7। তার মানে এক বাদেও আমার কমন বা সাধারণ গুণনীয়ক আছে, তার মানে সহমৌলিক নয়। ঠিক আছে, সহমৌলিক নয়। 189, 210। দেখো 189, 1 গুণ 189 লেখাই যায়, 2 দিয়ে যাবে না। 189 ভাগ 3, 3 দিয়ে যাবে, 3 গুণ 63। 4 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে কি যাবে? মনে তো হয় না। 189 ভাগ 6 হবে না। 189 ভাগ 7, আরে বাবারে, 189 ভাগ 7 হবে 7 গুণ 27। 7 গুণ 27, 8 হবে না, 9 হবে, 9 হওয়ার কথা। 189 ভাগ 9 হবে 9 গুণ 21। 10 হবে না, 11 হবে, 11 হওয়ার চান্স নাই। 12 হবে না, 13 হবে না, 14 হবে না, 15 তো হবেই না, 16 হবে না, 17 আই ডোন্ট থিংক সো, 17 হবে না। 189 ভাগ 18 তাও হবে না। 189 ভাগ 19 হবে না। 189 ভাগ 20 তো হবেই না। 21 তো আমরা অলরেডি ইউজ করছি। হ্যাঁ, 21 গুণ 9 ইউজ করছি। আচ্ছা তাহলে ডান। এখন 210 দেখো, 210 গুণ 1 লেখা যায়, 21 গুণ 10 কি লেখা যায়? যায়। এখন 21 গুণ 10 লেখার পরই আমরা নোটিস করতেছি 21 কমন পড়ে গেছে। তার মানে 1 বাদেও আমরা এমন নাম্বার পাইছি যারা হলো কমন, এমন আমরা গুণনীয়ক পাইছি যেটা দুইটার মধ্যে আছে। তার মানে কি হবে না? সহমৌলিক হবে না। ক্লিয়ার? গেল। 52 এবং 97 দেখো, 52 এককে 52 লিখা যায়, 26 দুগুণে 52 লিখা যায়, 4 13 52 লিখা যায়। 3 দিয়ে কি হবে? 3 এককে 3 হবে, 3 দিয়েও তো হবে। 3 এককে 3 না, 3 দিয়ে হবে না, 3 দিয়ে হবে না। এই ভাগগুলো একটু ম্যানুয়ালি করতে হয়। হ্যাঁ, 52 ভাগ 3 হবে না। আচ্ছা 3 দিয়ে হবে না, 4 দিয়ে তো হয়েছে, 5 দিয়ে হবে না, 6 তো হওয়ার চান্সই নেই, 7 হবে না, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে না, 12 হবে না, 13 হবে। 13 দিয়ে তো অলরেডি করছি, তাহলে কাজ শেষ। এখন 97, 1 গুণ 97 লেখা যায়, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাওয়ার কথা, না যাবে না, 4 দিয়ে যাবে না, বুঝে যেতেছে, 5ও হবে না, 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9 হবে না, 10 না, 11 না, 12 না, 13 হবে না, 14 হবে না, 15 হবে না, 16 হইতে পারে, 16 হবে না, 17 18 লাস্ট একটা 19 হবে না। তার মানে 1 গুণ 97 আছে, তার মানে মৌলিক সংখ্যা মনে হয়ে যেতেছে এটা। তো যাই হোক, এখন যে জিনিসটা আমরা নোটিস করব যে এখন দেখো এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কত? শুধুমাত্র 1। তার মানে আমরা বলতে পারবো যে এরা কি হবে? সহমৌলিক হবে। এরা হইল সহমৌলিক হবে। ক্লিয়ার? ধরতে পারছি? গেল। আচ্ছা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। এটা এত আগে কেন? এটা পরের ম্যাথ না? আচ্ছা, এই দুটো পরে করাবো লাস্টে। আমরা এই ম্যাথগুলো আগে একটু দেখি। নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য? কি বলছে দেখো। প্রথমে বলছে যে 3 দিয়ে এগুলা বিভাজ্য কি না। দেখি আমরা একটা একটা করে। ফার্স্টে আমি একদম ডিটেলসে একটা করাই দিই। ধরো পরীক্ষার খাতায় আসছে, তুমি তখন কিভাবে করবা? তোমারে বলছে 545, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। তো তুমি যে কাজটা করবা, তুমি লিখবা এরকম যে আচ্ছা 545, তো আমরা 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি জানি, যে 545-এর
অঙ্ক সমূহের যোগফল কত? 5 যোগ 4 যোগ 5, 10 আর 4 14, ঠিক আছে, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তার মানে অতএব 545 3 দ্বারা বিভাজ্য নয়। ক্লিয়ার? তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, তো যদি পরীক্ষায় আসে এইভাবে আমরা লিখব। এখন 6 7 7 4 6774 যোগ করো তো। 6 আর 7 কত? 7 দুগুণে 14, 14 আর 6 কত? 20, 20 আর 4 24। 24 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, যেহেতু 24 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটাও কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে কথা? ক্লিয়ার? 8 5 3 5, 8 আর 5 13, 13 আর 3 16, 16 আর 5 21। তার মানে 21ও যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটাও কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। এন্ড পরীক্ষার খাতায় লিখবো আমরা এইভাবে। ধরতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে এখন খ নাম্বার করি। আমি এই পেজটা আরেকবার কপি করে নিই। এখন দেখো, এই পেজটা আমি আরো 2টা কপি করি। আচ্ছা, এবার আমরা হইলো খ নাম্বার করব, 4 দ্বারা বিভাজ্য কি না। কোন সংখ্যাটা? 8 5 4 2। ঠিক আছে, এখন 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? যে আমরা দেখব লাস্টের যে 2টা অঙ্ক আছে, অর্থাৎ একক এবং দশক। দশকটা আগে। দশক ও একক স্থানীয় অঙ্ক দ্বারা, মানে লাস্টের 2টা অঙ্ক আর কি, দ্বারা গঠিত সংখ্যা কত? 42। ঠিক আছে, বা 42। 42 কি 4 দ্বারা বিভাজ্য? দেখো তো। না, 4 10 40, 4 11 44, না, যা 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা বলতে পারবো অতএব 8 5 4 2 4 দ্বারা বিভাজ্য নয়। ক্লিয়ার? পারবো তাহলে আমরা? তো এখন ওই হিসাবে চিন্তা করো, 8 5 4 2, এটা তো হবে না। 2 1 8 4, লাস্টের 2টা ডিজিট হলো 8 এবং 4, তাই তো? 8 এবং 4 মানে 84। 84 কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 4 দুগুণে 8, 4 1 4, 4 21 84 হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এইটাও 4 দ্বারা বিভাজ্য হবে। এরপরে লাস্টেরটা 5274, 5274। 74 সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য? 4 1 4, 3 থাকবে 34, 4 9 36, 4 8 32, না, হবে না। তার মানে 74 যেহেতু 4 দ্বারা বিভাজ্য না, এই জন্য আমরা বলতে পারবো যে ওই সংখ্যাটাও কি হবে না? 4 দ্বারা বিভাজ্য হবে না। লিখবো আমরা এইভাবে। বুঝা গেছে? ক্লিয়ার? এরপরে গ নাম্বার থেকে আমি একটা করাই। একটা না, টেকনিক্যালি আমি সবই করাইতেছি, জাস্ট একটা ডিটেলসে করাইতেছি। 6 দ্বারা বিভাজ্য কিনা। ধরো প্রথম সংখ্যাটা হলো 2184, 2184। তো আমরা চেক করব যে এটা 2 দ্বারা বিভাজ্য কিনা, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি 2 এবং 3 দুইটা দ্বারাই বিভাজ্য হয়, তাহলে সে 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য লাস্টে যে অঙ্কটা আছে সেটা 0 অথবা জোড় সংখ্যা হতে হয়। তো আমরা দেখতেছি যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক জোড়। একক স্থানীয় অঙ্ক জোড়, তার মানে অতএব সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 2 এর ব্যাপারটা গেল। এখন এর অঙ্ক সমূহের যোগফল বের করো।
কত দেখো তো, 2 1 8 4, যোগ করো সবগুলা। 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 8 15, যা 3 দ্বারা বিভাজ্য, তাই না, তাই কিনা, যা 3 দ্বারা বিভাজ্য। 15 তো 3 দ্বারা ভাগ করাই যায়, তার মানে অতএব 2 1 8 4 এটা 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 2 দ্বারাও বিভাজ্য হইল, 3 দ্বারাও বিভাজ্য হইল, তার মানে আমরা ফাইনাল ডিসিশন দিতে পারবো যে অতএব 2 1 8 4 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 6 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? বাদ বাকিগুলা, গ নাম্বারের বাকিগুলো আমরা দেখি। তাহলে 6 দ্বারা বিভাজ্য সে হইছে। পরের দুইটা চিন্তা করো তো। 1074 সে 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ শেষে 4 আছে। আর অঙ্কগুলোর যোগফল কত? 1 আর 0 1, 1 আর সাথে 8, 8 4 12, 12 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, তার মানে সেও 3 দ্বারা বিভাজ্য। সে 2 দ্বারাও বিভাজ্য হইল, 3 দ্বারাও বিভাজ্য হইল, তার মানে সে 6 দ্বারাও বিভাজ্য। লাস্টেরটা, লাস্টে আছে 2, তার মানে কি 2 দ্বারা বিভাজ্য। যোগ করো অঙ্কগুলা। 3 আর 2 5, 8 5 13, 13 আর সাথে 20, 20 কি 3 দ্বারা বিভাজ্য? না। 20 যেহেতু 3 দ্বারা বিভাজ্য না, তার মানে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হইছে, 3 দ্বারা হয় নাই, তার মানে 6 দ্বারা বিভাজ্য না। বুঝা গেছে? গেল। এরপরে লাস্টেরটা, 9 দ্বারা বিভাজ্য কিনা। আমরা সংখ্যা নিতেছি 5 0 7 5, ঠিক আছে। এখন 9 দ্বারা বিভাজ্য কিনা এটার জন্য আমরা অঙ্ক সমূহের যোগফল বের করব। অঙ্ক সমূহের যোগফল 5 যোগ 0 যোগ 7 যোগ 5, 5 আর 5 10, 10 আর সাথে 17, 17 কি 9 দ্বারা বিভাজ্য? না। যা 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য নয়। তার মানে অতএব 5 0 7 5 9 দ্বারা বিভাজ্য নয়। ক্লিয়ার? করতে পারছি? গেল। তাহলে বাদ বাকিগুলো চিন্তা করো। 1737, 1737, 7 আর 1 8, 8 3 কত 11, 11 আর সাথে 18, 18 9 দ্বারা বিভাজ্য, তার মানে এইটাও 9 দ্বারা বিভাজ্য। লাস্টে 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 9 15, 15 কি 9 দ্বারা বিভাজ্য? কথা হলো না। 15 যেহেতু 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এটাও 9 দ্বারা বিভাজ্য না। এখানে 7 দুগুণে 14 17, হ্যাঁ ঠিক আছে, 18 ছিল। তাহলে ধরতে পারছি, বিভাজ্যতার ব্যাপারটা ধরতে পারছি। গেল। এরপরে আচ্ছা কি বলছে দেখো, এখান থেকে আমরা একটা ম্যাথ ডিটেলসে করব। ওটা হলো প্রথমটাই করি ডিটেলসে একদম। কি বলে দিছে? বলছে যে এই মানে ফাঁকা স্থানে আর কি, ফাঁকা স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটা 9 দ্বারা রেকর্ড হয়, 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে দেখি 5 ফাঁকা 4 7 2 3। আমরা জানি 9 দ্বারা বিভাজ্য হতে হলে অঙ্কগুলার যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এই ফাঁকা স্থানটা বাদে অঙ্ক সমূহের যোগফলটা বের করো তো। অঙ্ক সমূহের যোগফল 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3, 7 5 12 আর 4 16, 16 আর 2 18, 18 আর 3 21। ক্লিয়ার? 18 আর 3 কত? 21। ওকে, এখন 21 কি 9 দ্বারা বিভাজ্য? না। 9 1 কে 9, 9 দুগুণে 18, না, হইতেছে না। তাহলে যেহেতু সে 9 দ্বারা বিভাজ্য না, তার মানে আপাতত যে অবস্থায় সে আছে এখন সে 9 দ্বারা বিভাজ্য না। অর্থাৎ এখানে যদি আমি শূন্য বসাই তাহলে লাভ নেই, কারণ শূন্য বসাইলে যোগফলটা তো 21ই থাকবে। সে কি 9 দ্বারা বিভাজ্য? না। তার মানে সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য না। তাহলে চিন্তা করো, 21 9 দ্বারা বিভাজ্য না, ভালো কথা। তাহলে 21 পরবর্তী মানে 21-এর পরে
9 দ্বারা বিভাজ্য সবচেয়ে কাছের সংখ্যা কত? সবচেয়ে কাছের সংখ্যাটা কত? চিন্তা করো তো একটু। আমি বলতেছি যে 21 তো 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এরপরে কি 22 বিভাজ্য? না। 23, 24, 25, 26, 27। তার মানে 21 পরবর্তী 9 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বা সরি কাছাকাছি সংখ্যা হলো 27, তাই না? তার মানে যোগফলটা আমার কত বানাইতে হবে? 27। যোগফলটা আমার কত বানাইতে হবে? 27, কারণ 27 9 দ্বারা বিভাজ্য, তাহলে যোগফল 27 হলে এটাও 9 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। তাহলে এখন যে কাজটা আমরা করব, যদি 27 বানাইতে হয়, যদি 27 বানাইতে হয়, 21 আছে, 27 বানাইতে হলে কত যোগ করব? 6, তাই না? তার মানে অতএব যোগফল 27 হবার জন্য 21 সাথে 6 যোগ করতে হবে, তাই না? 27 পাইতে হলে, যোগফল যদি আমি 27 পাইতে চাই, তাহলে 21 সাথে কত যোগ করতে হবে? 6 যোগ করতে হবে। 21 আর 6 তো 27 হয়, তাই না? তার মানে অতএব অতএব ফাঁকা স্থানে কত বসবে? 6 বসবে। ফাঁকা স্থানে কত বসবে? 6 বসবে। তার মানে এখানে আমরা কত বসাবো? 6। তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে সংখ্যাটি হবে হলো 5, 6, 4, 7, 2, 3। ক্লিয়ার? ধরতে পারছি? গেল। তাহলে এই জায়গায় আমার বসাইতে হবে কত? এই জায়গায় বসাইতে হবে কত? 6, তাই না? ক্লিয়ার? এখানে বসাইতে হবে কত? 6। ভালো কথা। বাদ বাকিগুলো দেখি। 8 আর 1 এ 9, 9 আর 2 এ 11, 11 আর 7 এ 18, 18 আর 4 এ 22। 22 কি 9 দ্বারা বিভাজ্য? না। তাহলে 22 এর কাছাকাছি 9 দ্বারা বিভাজ্য কে আছে? 27, 22 এর পরবর্তী। তো 22 থেকে 27 এ যাইতে হলে কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে। তার মানে এখানে আমি বসাবো কত? 5 বসাবো। গেল। এরপরে 4 আর 1 এ 5, 5 আর 5 এ 10, 10 আর 7 এ 17, 17 আর 8 এ কত? 25, তাই না? 5, 13, 20, 25। হ্যাঁ, তাহলে 25 কি আমার 9 দ্বারা বিভাজ্য? না। 25 এর কাছাকাছি 9 দ্বারা বিভাজ্য হলো 27, যেখানে যাইতে হলে আমার 2 যোগ করতে হবে। তাহলে এখানে বসাবো 2। ক্লিয়ার? গেল। 5, 7, 4, 2, 5 আর 7 এ 12, 12 আর 4 এ 16, 16 আর 2 এ 18। 18 কি 9 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 9 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে আমার কোনো কিছু বসাইতে হবে না, শূন্য বসাবো। কোনো কিছু বসাবো না মানে কি? 0 বসাবো, যেন যোগফলটা 18ই সে রাখে। বুঝা গেছে? তাহলে ধরতে পারছি এই ম্যাথগুলো। ক্লিয়ার? গেল। আচ্ছা, আমরা যে দুইটা ম্যাথ বাকি রেখে আসছি ওই দুইটা করি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করব যা 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাহলে দেখি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো চিন্তা করো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্যটা বাদ দিয়ে চিন্তা করি, তাহলে আগে বের করো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে সবগুলা জায়গায় আমরা সবচেয়ে ছোট অঙ্কটা বসাবো। এখন সবচেয়ে ছোট অঙ্ক 0, তো আমরা কি 5টাই 0 বসাবো? 5টা 0 বসাইলে নাম্বারটা আর 5 অঙ্কের থাকে না, কারণ 5টা 0 যেই কথা, একটা 0 একই কথা। তাহলে প্রথমে 0 অবশ্যই রাখা যাবে না। আমরা যে কোনো সংখ্যার প্রথমে 0 জীবনেও রাখি না। তাহলে 0 থেকে বড় সংখ্যা কত? 1। ভাই 2 রাখতে পারি না? না, 2 রাখলে তো আমার ক্ষুদ্রতম হবে না সে, কারণ 2 রাখলে এটা কত? 20,000 হয়ে যাবে। সেটা কি 10,000 থেকে ক্ষুদ্র? না, বড়। বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম, তার মানে শুরুতে সবসময় 1, বাদ বাকি সব 0। আচ্ছা, এখন এটা কি 3 দ্বারা বিভাজ্য? দেখি। যার অঙ্কসমূহের যোগফল কত? 1 যোগ
0 যোগ 0 যোগ 0 যোগ 0, তার মানে যোগফলটা আসতেছে 1। এখন 3 দ্বারা বিভাজ্য হতে হলে যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হতে হয়, কিন্তু এটা তো 3 দ্বারা বিভাজ্য না, যা 3 দ্বারা বিভাজ্য নয়, তাই না? 3 দ্বারা বিভাজ্য নয়। এখন এই যোগফল অর্থাৎ 1 এর কাছাকাছি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 1 এর পরে 2 কি 3 দ্বারা বিভাজ্য? না। 3 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ। তার মানে 1 এর কাছাকাছি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 3। এখন যদি আমার এই যোগ মানে 3 পাইতে হয়, যোগফল 3 পেতে হলে 3 পেতে হলে যোগফলের সাথে 2 যোগ করতে হবে, তাই না? আমার যোগফলটা হয়ে আছে কত? 1, এটারে বানাইতে হবে 3, তো 3 বানাইতে হলে 2 যোগ করতে হবে না? 2 যোগ করতে হবে। তাহলে অতএব সংখ্যাটি তাহলে কত আসবে? চিন্তা করো তো। প্রথমে 1 0 0 0, লাস্টে 0-র জায়গায় বসায় দিব 2, লাস্টে 0-র জায়গায় বসায় দিব কত? 2। কারণ কি, যোগফল পাইতে হলে আমার অঙ্কগুলার যে মানে এই 3 দ্বারা বিভাজ্য হইতে হলে অঙ্কগুলার যে যোগফল সেটা 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। তো যোগফল হয়ে আছে 1, 1-এর কাছাকাছি 3 দ্বারা বিভাজ্য কে আছে? 3। যেটা পাইতে হলে আমার আরো 2 লাগবে, 2 যোগ করতে হবে। তাহলে যে কোনো একটা অঙ্ককে 0-র বদলে আমরা 2 লিখব। এখন সেটা কোনটারে? একদম লাস্টেরটারে। কারণ তুমি যদি একদম লাস্টে 2 লেখো সংখ্যাটা হবে 10,002, কিন্তু তার আগে যদি লেখো 10020 লেখো তখন হবে 10,020, তখন সংখ্যাটা এর থেকে বড় হয়ে যাবে। বাট আমারে বলছে কি? ক্ষুদ্রতম। আমার এখানে শর্তটা কি? সংখ্যাটা হইতে হবে ক্ষুদ্রতম, এই জন্য আমরা বসাবো একদম লাস্টে। ক্লিয়ার? ধরতে পারছি? নেক্সট এবং লাস্ট 30527 এদের দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, এদের দ্বারা গঠিত 30527 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম মানে সবচেয়ে বড়টা দিয়ে শুরু করব 7, তারপর আস্তে আস্তে নাম্বারটা মানে অঙ্কটা ছোট করতে থাকবো। 7-এর পর কে আছে? 5, 5-এর পর ছোট কে আছে? 3, তারপরে 2, তারপর 0। ক্লিয়ার? তাহলে 75,320 এটা হলো সবচেয়ে বড় সংখ্যা। এখন এটা কি 4 দ্বারা বিভাজ্য কিনা? 4 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝি? লাস্টের 2টা অঙ্ক দেখে। এখন দশক ও একক স্থানীয়, দশক ও একক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 20, যা 4 দ্বারা বিভাজ্য। বিভাজ্য কিনা? হ্যাঁ, 20 তো 4 দ্বারা বিভাজ্য। তার মানে অতএব 75,320 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? এখন বলছে সে 5 দ্বারা বিভাজ্য কিনা। 5 দ্বারা বিভাজ্য হইতে হইলে লাস্টের অঙ্কটা 0 অথবা 5 হইতে হয়। লাস্টের অঙ্ক তো 0। তার মানে 75,320-এর শেষের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক সেটা কত? একক স্থানীয় অঙ্ক 0। তার মানে অতএব ইহা 5 দ্বারা বিভাজ্য। শেষ। বুঝতে পারছি? গেল। তাহলে এটার মাধ্যমে আমরা 1.2 শেষ করে ফেললাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা 1.3 থেকে শুরু করব। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।